মাত্র কয়েকদিন আগে 12 এপ্রিল ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই ওমর ফারুককে জানেন 1986 সাল থেকে ইসলামী ব্যাংকে ছিলেন। আওয়ামী আমলে তাকেও জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। বিপ্লবের পর ফিরে আসছিলেন, ব্যাংক ঘুরে দাঁড়ানোর কাজ করতেছিলেন, আর এখন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে তাকে সরানো হইলো। কারা সরাতে চাইছিল জানেন? রিপোর্ট কইতেছে এস আলম সংশ্লিষ্ট একটা গ্রুপ দীর্ঘদিন থেকে তাকে সরানোর চেষ্টা করতেছে। মানে এস আলমের লোকজন এখনো ব্যাংকের ভেতরে প্রভাব খাটাইতেছে, আর নতুন সরকার সেটা হইতে দিতেছে। ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা ব্যাংকটাকে একেবারে শূন্য করে ফেললো, এক ইসলামী ব্যাংক থেকেই 70,000 কোটি টাকা যারা সরালো। আপনি হয়তো আপনার সারা জীবনের কষ্টার্জিত জমানো টাকা এই ভেবে রেখেছেন যে টাকাটা সেখানে অন্তত নিরাপদে থাকবে, কিন্তু আপনি কি জানেন যে ব্যাংকে আপনি টাকা রেখেছেন সেই ব্যাংকটি হয়তো আবারও এমন এক ডাকাতের দলের হাতে তুলে দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে দেশের ব্যাংক খাত থেকে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সালম গ্রুপ 82% শেয়ার কিনে ইসলামী ব্যাংকের মালিক হয়েছিল। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, ইসলামী ব্যাংক হাতছাড়া হতে পারে জামায়াত ইসলামীর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, জামায়াত ইসলামের হাতছাড়া হতে পারে ইসলামী ব্যাংক। কারণ সরকার ইতিমধ্যে আপনারা অবগত আছেন, সিদ্ধান্ত নিয়েছে এস আলম এবং নাসির গ্রুপের কাছে তাদের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার, এবং যদি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে সেক্ষেত্রে এস আলমের হাতেই আবার চলে যাবে ইসলামী ব্যাংক। এবং ইসলামী ব্যাংক সহ আরও দেশের নামী জনপ্রিয় ব্যাংকগুলো কেন লোপাটের চেষ্টা করছে সরকার তরফের এই যে নতুন ব্যাংক আইনের যে অধ্যাদেশ, এটা নিয়ে খুব সুন্দর বিশ্লেষণ করেছে পিনাকি ভট্টাচার্য, এবং আমি আপনাদেরকে আরও কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ দেখাবো। আসলে ইসলামী ব্যাংক কেন, কি কারণে হাতছাড়া হতে পারে, এবং ইসলামী ব্যাংক হাতছাড়া হলে জামায়াত ইসলাম কি করবে জানিয়েছে, সেটাও আমরা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। আপনি হয়তো আপনার সারা জীবনের কষ্টার্জিত জমানো টাকা, পেনশনের অর্থ কিংবা সন্তানের ভবিষ্যতের জন্য তিল তিল করে জমানো সঞ্চয় কোনো একটি ব্যাংকে এই ভেবে রেখেছেন যে টাকাটা সেখানে অন্তত নিরাপদে থাকবে, কিন্তু আপনি কি জানেন যে ব্যাংকে আপনি টাকা রেখেছেন সেই ব্যাংকটি হয়তো আবারও এমন এক ডাকাতের দলের হাতে তুলে দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যেই দেশের ব্যাংক খাত থেকে 2.25 লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশে শুধু আবেগ দিয়ে এস আলম গ্রুপ চলে, এখন কিছু চলে না। এবং এই এস আলম গ্রুপের জন্য যারা আপনার পকেটে টাকা লুটপাট করেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, জনগণ ক্ষুদ্র ক্ষুদ্র নিজেদের ডিপিএসি ব্যাংকগুলোতে রেখেছিল ট্রাস্ট করে, সেগুলো নিজেদের টাকা তারা মনে করে বিদেশে লুটপাট করেছে, সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল বিভিন্ন দেশে। সেই এস আলম গ্রুপকে কখন আইনের। হ্যাঁ দর্শক, আমরা আজ কথা বলছি দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় মাফিয়া, আলোচিত ও বিতর্কিত নাম এস আলম গ্রুপ এবং সদ্য পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026 নিয়ে। পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। অর্থাৎ আবারও দেশের সেই লুট করা ব্যাংকগুলো চলে যাচ্ছে সেই মাফিয়াদের হাতেই। আর সব থেকে বড় রিস্কের ব্যাপার হচ্ছে আপনাদের সেখানে জমানো টাকা কিভাবে আইনের ফাঁক গলে এই ব্যাংক ডাকাতরা আবারও রাজার হালে তাদের পুরনো সাম্রাজ্যে ফিরে আসছে। শেখ হাসিনার আমলে ব্যাংক লুটের আসল চিত্রটা কত বড় ভয়ঙ্কর ছিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, এস আলম গ্রুপ যদি সত্যি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পায় তাহলে সাধারণ মানুষের আমানত বা আপনার জমানো টাকা কি আর নিরাপদে থাকবে, নাকি আবারও তা লুটেদের পকেটে চলে যাবে? এই পুরো ষড়যন্ত্রের পেছনের আসল কারিগর আসলে কারা? আজ আমরা এই বিষয়গুলো একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। আপনারা যারা নিজেদের কষ্টার্জিত টাকার নিরাপত্তা নিয়ে চিন্তিত, তারা ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, এস আলম গ্রুপ কিভাবে নতুন করে ব্যাংক দখল করছে তা বোঝার আগে আমাদের একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। শেখ হাসিনার 15 বছর স্বৈরাচারী শাসন আমলে দেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করা হয়েছিল তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই ব্যাংকিং খাত। একটি দেশের ব্যাংকিং খাত হলো সেই দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, কিন্তু গত 1.5 দশকে রাজনৈতিক প্রভাব এবং সরকারি মদদে ব্যাংকগুলোকে আক্ষরিক অর্থেই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পাবলিক সিন্ধুকে পরিণত করা হয়েছিল। এস আলম গ্রুপের মতো গুটি কয়েক অলিগার্ক বা মাফিয়া গোষ্ঠী রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট হয়ে দিনের পর দিন ভুয়া এলসি, নামে বেনামে কাগজে প্রতিষ্ঠান এবং ভুয়া মর্টগেজ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী সদ্য একীভূত হওয়া 5টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠবে। এর পরিমাণ প্রায় 1,65,781 কোটি টাকা। একটু মাথা ঠান্ডা করে ভাবুন দর্শক, 1,65,000 কোটি টাকা।
এই টাকা আপনাদের সাধারণ মানুষদেরই টাকা। এর চেয়েও ভয়াবহ তথ্য হলো জাতীয় সংসদে প্রকাশিত দেশের শীর্ষ 20 জন ঋণ খেলাফির যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে 11টি প্রতিষ্ঠানই হলো এই এস আলম গ্রুপের। অর্থাৎ দেশের ব্যাংকিং খাতের অর্ধেক রক্ত একাই চুষে খেয়েছেন এই বিতর্কিত গ্রুপটি। একটিমাত্র গ্রুপ কিভাবে 4টি ইসলামী বা শরিয়া ভিত্তিক ব্যাংকের একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিল তা পুরো বিশ্বের অর্থনীতিবিদদের কাছেই এক বিস্ময় বিষয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর যখন মানুষ ভেবেছিল যে এই লুটেরারদের বিচার হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের টাকা ফেরত আনা হবে, ঠিক তখনই জাতি দেখল এক নতুন ভেলকিবাজি। দর্শক, বর্তমান সময়ে এসে আমরা দেখছি এই লুটেরারদের শাস্তি দেওয়ার বদলে তাদের হাতেই আবার ব্যাংক তুলে দেওয়ার এক অভিনব মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। আর এই মাস্টার প্ল্যানের আইনি হাতিয়ার হলো সদ্য পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026। এই আইনের 18 ক ধারায় এমন একটি চতুর এবং ভয়ঙ্কর ফাঁক রাখা হয়েছে যা শুনলে আপনি শিউরে উঠবেন। আইনের এই বিশেষ ধারায় বলা হয়েছে, যেসব রুগ্ন ব্যাংক একীভূত করা হয়েছে সেসব ব্যাংকের সাবেক মালিকরা চাইলে আবারও মালিকানা ফিরে পেতে পারবে। কিভাবে? সরকার বা বাংলাদেশ ব্যাংক এই ডুবন্ত ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য যে অর্থ সহায়তা দিবে তার মাত্র 7.5% অগ্রিম পরিশোধ করেই তারা মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবে। চলুন দর্শক, এস আলম গ্রুপের এই অঙ্কটা একটু মিলিয়ে দেখা যাক। এই গ্রুপটি দেশের ব্যাংক খাত থেকে 2.25 লক্ষ কোটি টাকা লুট করেছে। এখন সরকার এই 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংককে বাঁচানোর জন্য প্রায় 35,000 কোটি টাকার একটি বেইল আউট বা সহায়তা দিচ্ছে। নতুন আইনের সুযোগ নিয়ে এস আলম গ্রুপকে এখন এই 35,000 কোটি টাকার মাত্র 7.5% বা মাত্র 2,600 কোটি টাকা জমা দিতে হবে। ভাবতে পারেন দর্শক, যে লোক 2.25 লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে সে এখন মাত্র 2600 কোটি টাকা দিয়েই আবার সেই ব্যাংকের মালিকানা ফিরে পাবে। আর বাকি যে 92.5% টাকা সেটা তারা 2 বছরের কিস্তিতে মাত্র 10% সরল সুদে পরিশোধ করার সুযোগ পাবে। অর্থাৎ চোরকে শুধু ছেড়ে দেওয়াই হচ্ছে না, বরং চুরি করা টাকা দিয়ে তাকে ইএমআই বা কিস্তিতে আবার ব্যাংকের মালিকানা কিনে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। একেই বলে চোরের মায়ের বড় গলা আর ডাকাতের হাতে চাবির ছড়া। সরকারের ভেতরে বা বাইরে থাকা এই অদৃশ্য সিন্ডিকেটের কারসাজি নিয়ে এরই মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্মের লড়াকু রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির অন্যতম নেতা আসিফ মাহমুদ এ বিষয়ে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের 35,000 কোটি টাকা সহ 4টি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না। আসিফ মাহমুদের এই মন্তব্যটি কিন্তু শুধু একটি ফেসবুক পোস্ট নয়, এটি দেশের ভেতরের চলমান এবং ভয়াবহ ষড়যন্ত্রের একটি ইঙ্গিত। কে দিচ্ছে আমি জানি না। এই কথার মানে হলো বর্তমান সরকার বা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো সেই পতিত স্বৈরাচারের দোসর এবং সুবিধাভোগী আমলারা ঘাপটি মেরে বসে আছে, যারা পেছন থেকে কলকাঠি নেড়ে এস আলমকে আবারও ফিরিয়ে আনার পথ সুগম করছে। অন্যদিকে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনেও এই বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ব্যাংকিং খাতে এই মহাবিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতার আওতায় আনার কথা ছিল, কিন্তু তা না করে এই 18 ক ধারার মাধ্যমে পরোক্ষভাবে অপরাধীদেরকে পুরস্কৃত করা হচ্ছে। দর্শক, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তরে। এই পরিস্থিতিতে আপনার জমানো টাকা কি ব্যাংকে নিরাপদ থাকবে? এর উত্তর হলো কিছুটা না। একদিকে আমানতকারীদের চরম অবস্থার সংকট, অন্যদিকে খেলাফি ঋণের বিশাল পাহাড়। আপনি যখন শুনবেন যে ব্যাংকের ভল্ট ভেঙে যে লোক টাকা নিয়ে পালিয়েছিল সেই লোককেই আবার ব্যাংকের পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তখন কি আপনি ওই ব্যাংকে আপনার টাকা রাখবেন? সাধারণ মানুষ এমনিতেই ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে, তার উপর যদি এস আলম গ্রুপকে কিস্তিতে মালিকানা দেওয়ার এই আইনি সুযোগ কাজে লাগিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পুনরায় তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়, তবে ব্যাংকিং খাতের কফিনে শেষ পের একটি ছোকা হয়ে যাবে। এটি মূলত দেশের ব্যাংক খাতের ধ্বংসের একটি সুগভীর পায়তারা। এস আলম আবার ব্যাংকের চেয়ারে বসলে তারা সাধারণ মানুষের আমানতের শেষ কানাকড়িটুকু লুট করে নিয়ে যাবে, কারণ তাদের মূল লক্ষ্য ব্যাংক চালানো নয়, বরং ব্যাংকের আড়ালে মানি লন্ডারিং করা। মানুষ যখন তাদের জমানো টাকা তুলতে ব্যাংকে যাবে তখন দেখবে ক্যাশ অ্যাকাউন্ট ফাঁকা, ভল্টে কোনো টাকা নেই। এই ভয়ঙ্কর অশনি সংকেত এখন দেখতে পাচ্ছে অর্থনীতিবিদরা। প্রিয় দর্শক, একটি দেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এর চেয়ে বড় কোনো ব্লুপ্রিন্ট আর হতে পারে না। জুলাই বিপ্লবের শহীদরা কি এই জন্যই শেষ হয়েছিল? দর্শক, আপনাদের কি মনে হয় ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18 ক ধারা কি অবিলম্বে বাতিল করা উচিত নয়? এস আলম গ্রুপের মতো ব্যাংক লুটেরাদের আসলে কি জেলের সেলে থাকা উচিত?
কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সামান্য যা অবশিষ্ট ছিল মাননীয় স্পিকার তাও ধ্বংস হয়ে যাবে। মূল বিধানগুলোতে কোনো পরিবর্তন নেই। দিস ইজ দ্য নিউ উইন্ডো ওপেন টু ক্রিয়েট। 2017 সালের 5ই জানুয়ারি ভোরবেলা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তখনও ঘুম থেকে পুরোপুরি জাগেন নাই। ফোন বাজলো, ওই পাশ থেকে বলা হলো আপনাকে নিতে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাকে তুলে নিয়ে যাওয়া হলো ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর সদর দপ্তরে। সেখানে তার সামনে রাখা হইল একটা পদত্যাগপত্র, এমন একটা প্যাডে লেখা যেটা ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠার পর থেকে আর কোনোদিন ব্যবহার করেনি। বলা হইল সই করেন। একই সকালে ব্যাংকের চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানকেও একইভাবে তুলে আনা হয়েছে। বিকালের মধ্যে ঢাকার রেডিসন ব্লু হোটেলে গোয়েন্দা কর্মকর্তাদের চোখের সামনে নতুন চেয়ারম্যান বসে গেলেন, নতুন ব্যবস্থাপনা পরিচালক বসে গেলেন। বাংলাদেশ ব্যাংক সেই রাতেই অনুমোদন দিয়ে দিল এই চেয়ারম্যানের, এই ব্যবস্থাপনা পরিচালকের। অবিশ্বাস্যভাবে, অভাবনীয়ভাবে একটা মাত্র দিনে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি সম্পন্ন হলো ওই দিন। লন্ডনের দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন লিখছিল, ইংরেজিতে লিখছিল, ইট ওয়াজ অ্যান অড জব ফর এ স্পাই এজেন্সি। একটা গোয়েন্দা সংস্থার জন্য এটা বড়ই অদ্ভুত কাজ ছিল। কিন্তু প্রশ্ন হলো কেন বাংলাদেশের সেরা ব্যাংকটাকে এইভাবে জবরদখল করার দরকার পড়লো কেন, এবং আজকে এসে আবার কি ঘটলো সেটা নিয়ে প্রথমে দেখি কিভাবে হয়ে উঠলো এই ব্যাংকটা একটা সেরা ব্যাংক। গল্পটা শুরু করার আগে একটা বুঝে নেন ইসলামী ব্যাংক আসলে কি ছিল। 1983 সাল বাংলাদেশে প্রথমবারের মতো শরিয়া ভিত্তিক ব্যাংকিং চালু হলো। প্রতিষ্ঠাতা শেয়ার হোল্ডার কারা? জেদ্দার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি আরবের আল রাজি ব্যাংক, কুয়েতের কুয়েত ফিনান্স হাউস, দুবাই ইসলামী ব্যাংক। ব্যাংকের 70% পুঁজি আসছিল মধ্যপ্রাচ্য থেকে। এটা কোনো রাজনৈতিক দলের প্রজেক্ট ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চার। আর পারফরমেন্স, আমেরিকার গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন 1999, 2000, 2004, 2005 চারবার বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকে নির্বাচিত করছিল। সিঙ্গাপুরের দ্য এশিয়ান ব্যাংকার 2022 সালে বাংলাদেশের স্ট্রংগেস্ট ব্যাংক এই উপাধি দিয়েছিল ইসলামী ব্যাংকে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার 500টা ব্যাংকের মধ্যে মাত্র 22টা ব্যাংক এই খেতাব পাইছিল সেই সময়, তার একটা ইসলামী ব্যাংক। ব্রিটেনের ব্যাংকার ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ 1000 ব্যাংকের তালিকায় 2012 সাল থেকে প্রত্যেক বছর আছে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে প্রথম। দ্য ইকোনমিস্ট লিখছিল, চীনের পরে বাংলাদেশকে বিশ্বের প্রধান পোশাক উৎপাদন ঘাঁটি বানাতে ইসলামী ব্যাংক পথিকৃতের ভূমিকা রাখছে। 2015 সালে দেশের মোট রেমিটেন্সের 27% পরিচালনা করত এই একটা ব্যাংক। টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের প্রায় 5 ভাগের 1 ভাগ অর্থায়ন আসতো এই ইসলামী ব্যাংক থেকে। $10 বিলিয়ন ব্যালেন্স শিট, 1 কোটি 20 লক্ষ আমানতকারী। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সম্পদের 90%, সর্বনিম্ন খেলাপি ঋণ, শক্তিশালী তারল্য, গ্রাহকদের অগাধ আস্থা। এটা ছিল বাংলাদেশের সবচেয়ে সফল আর্থিক প্রতিষ্ঠান। প্রশ্ন হইল, এরকম একটা ব্যাংকে কেউ ধ্বংস করতে চাইবে কেন? থাকলে তো ভালো দেশের জন্য, কিন্তু কেন চাইবে? বাংলাদেশে একটা ইসলামী প্রতিষ্ঠান যখন অত্যন্ত সফল হয় তখন সেকুলার স্ট্যাবলিশমেন্ট এইটাকে হুমকি হিসাবে দেখে। না, অর্থনৈতিক হুমকি না, আইডিওলজিক্যাল হুমকি, আদর্শিক হুমকি। তাদের ভয় হইলো একটা ইসলামী ব্যাংক যদি বাংলাদেশের সেরা ব্যাংক হয়ে যায় তাহলে এটা প্রমাণ করে যে ইসলামী অর্থনৈতিক মডেল কাজ করে, এই সংগঠন কাজ করে। আর এই প্রমাণটা তাদের কাছে অসহনীয়, এটা তারা সহ্য করতে পারে না। তো কি করা যাবে? ব্যাংকটাকে ধ্বংস করতে হলে আগে একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। আমরা আগের এপিসোডে দেখছেন না, যুদ্ধ করতে হলে আমেরিকা কিভাবে গ্রাউন্ড তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, দরকার হলে মিথ্যা বলে তৈরি করে। একটা ন্যারেটিভ দরকার তাইলে এই ব্যাংকটাকে ভাঙার জন্য। সেই ন্যারেটিভ হইলো ইসলামী ব্যাংক জঙ্গিদের অর্থায়ন করে। এই ন্যারেটিভ নির্মাণে প্রধান বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখলো কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত। তার গবেষণার নাম দ্য ইকোনমিক্স অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড দ্য গ্রোথ অফ পলিটিক্যাল ইসলাম ইন বাংলাদেশ। এই গবেষণায় তিনি দাবি করলেন জামাতে ইসলামী 1975 থেকে 2012 সালের মধ্যে $11 বিলিয়ন মুনাফা করছে। ইসলামী ব্যাংক তাদের প্রধান আর্থিক হাতিয়ার। ইসলামী রাজনৈতিক দলগুলার 13টা সেক্টরে বিনিয়োগ করে প্রত্যেক বছর $30 কোটি থেকে $60 কোটি রাজনৈতিক কাজে খরচ করে। এই গবেষণাটা কত দূর গেল জানেন? যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির কম্ব্যাটিং টেরোরিজম সেন্টার পর্যন্ত। তাদের রিপোর্টে ডক্টর বারাকাতকে সরাসরি উৎস হিসেবে সাইট করা হলো বাংলাদেশে জঙ্গি অর্থায়ন নিয়ে। ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান পরে বলছেন যে তারা সবাই ইসলামী ব্যাংকে জামাতের ব্যাংক বলে ব্র্যান্ড করলো, আর টেক ওভারের কথা চারিদিকে ছড়ায় পড়লো। সেকুলারদের দানবায়ন ব্র্যান্ডিং সফল। তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দানব হিসেবে চিত্রিত করতে চায়। এই কাজে সে এখন পুরোপুরি সফল। এবার পরবর্তী ধাপে যাওয়ার জন্য সে প্রস্তুত। কি সেই ধাপ? ন্যারেটিভ রেডি, জনমত তৈরি, এবার অপারেশন। আমি আবার 5ই জানুয়ারি 2017-তে ফিরে যাচ্ছি। গল্পটা আমি বলতেছি না, বলতেছেন তারা যারা এই গল্পের কলাকুশলী, এই গল্পের দায় ভোগ করছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর আহসান এইচ মনসুর
উনি বললেন ব্যাংকের পর ব্যাংক তারা এটা করছে। বোর্ড সদস্যদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো, হোটেলে নিয়ে যাওয়া হতো, বন্দুকের মুখে শেয়ার বিক্রি আর পদত্যাগ করতে সই করতে বলা হতো। তিনি বলছিলেন আন্তর্জাতিক মানদণ্ডে এটাই সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। এই স্কেলে ব্যাংক ডাকাতি আর কোথাও হয়নি। এটাতে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে এবং গোয়েন্দা সংস্থার লোকজন বন্দুক না ধরলে এটা সম্ভব হতো না। এটা ফিনান্সিয়াল টাইমসে ছাপা হয়েছে। 7 বছর পর এমডি মান্নান প্রথমবার মুখ খুললেন, বললেন আমাকে এমন একটা প্যাডে পদত্যাগ করতে সই করানো হয়েছিল যেটা ব্যাংক কোনোদিন ব্যবহার করেনি। আমি 7 বছর দেশের বাইরে ছিলাম, সাংবাদিকরা যোগাযোগ করছিলেন কিন্তু আমি নিরাপদ বোধ করতাম না, মনে হতো না বাংলাদেশে শ্বাস নিতে পারবো। জেদ্দার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অভিযোগ করলো তাদের মাত্র 3 দিনের নোটিশ দেওয়া হয়েছিল, প্রতিনিধি পাঠানোর সুযোগই পায়নি। দ্য ইকোনমিস্ট লিখলো সৌদি আরব কুয়েতের শেয়ার হোল্ডারদের এই বোর্ডরুম কুসম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল। তারপরে কি হইলো? আইডিবি তাদের শেয়ার 7.5 থেকে 2.1% নামায় আনলো। দুবাই ইসলামী ব্যাংক চলে গেল, আল রাজি চলে গেল, কুয়েত ফিনান্স হাউস চলে গেল, একটা আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠান থেকে সব আন্তর্জাতিক বিনিয়োগকারী পালায় গেল। আর ঢুকলো কে? এস আলম গ্রুপ, চট্টগ্রামের পটিয়ার ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম। কিভাবে ঢুকলো? শেল কোম্পানি দিয়া। শেল কোম্পানি মানে জানেন কি? শেল কোম্পানি মানে হলে এমন একটা কোম্পানি যেটার কাগজপত্র আছে, নাম আছে, রেজিস্ট্রেশন আছে, কিন্তু আসলে কোনো ব্যবসা নাই, কোনো কারখানা নাই, কোনো অফিস নাই, কোনো কর্মী নাই, কোনো পণ্য নাই, শুধু কাগজ আছে। এটাকে বাংলায় বলতে পারেন ভুয়া কোম্পানি বা কাগজে কোম্পানি। তো এই শেল কোম্পানি দিয়ে কি করা হয়? ধরেন আপনি ব্যাংক থেকে ঋণ নিতে চান, কিন্তু আপনার নামে নিলে ধরা পড়বেন যে এত টাকা একজনই নিতেছে। তখন কি করবে? 10টা ভুয়া কোম্পানি খুলবে, প্রত্যেকটার আলাদা নাম, আলাদা কাগজপত্র, তারপর প্রত্যেকটা কোম্পানির নামে আলাদা আলাদা ঋণ নিবে। ব্যাংকের কাগজ দেখায় 10টা আলাদা কোম্পানির ঋণ নিছে, কিন্তু আসলে টাকাটা যাচ্ছে একজনের পকেটে। এস আলম ঠিক এই কাজটা করছে। এস আলমের শেল কোম্পানিগুলোর নাম ছিল এক্সেল ডাইং, আরামদা স্পিনিং, এবিসি ভেঞ্চার্স, গ্র্যান্ড বিজনেস, প্লাটিনাম এন্ডেভার্স, প্যারাডাইস ইন্টারন্যাশনাল, ব্লু ইন্টারন্যাশনাল। নামগুলো শুনে মনে হয় সব উড়ে বাবা, কত বড় বড় কোম্পানি রে বাবা। তারপরে ইংরেজির নাম, তো ইংরেজির যেহেতু নাম রাখিছে তাহলে ঠিকই ভালো কোম্পানি হবে। 7টা কোম্পানি যাদের বেশিরভাগই শেয়ার কেনার মাত্র 1 বছর আগে রেজিস্ট্রেশন করা হয়েছে। কোনো আসল ব্যবসা নাই। বাংলাদেশ ব্যাংক কোনো প্রশ্ন করেনি, স্টক এক্সচেঞ্জ কোনো প্রশ্ন করেনি, সিকিউরিটিজ কমিশন কোনো প্রশ্ন করেনি, কেউ কোনো প্রশ্ন করেনি, কারণ পুরাটাই পরিকল্পিত। তাহলে এরপরে কি হইল? এইবার আসেন আসল গল্পে। এস আলম গ্রুপ ব্যাংকটা দখল করলো। তারপরে প্রথম ইনিংসে হইল নিয়োগ বাণিজ্য। 2017 পর থেকে ইসলামী ব্যাংকের প্রায় 10,000 নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। কোত্থেকে জানেন? কোত্থেকে? বেশিরভাগই পটিয়া থেকে, একটা জায়গা থেকে। ওই এস আলম যেটি জন্মাইছে, এস আলমের নিজের এলাকা। এটা যোগ্যতা না, আনুগত্য, এটাই ছিল নিয়োগের মাপকাঠি। এরপর শুরু হলো দ্বিতীয় ইনিংস, ঋণ আত্মসাৎ। দুদকের তদন্ত অনুযায়ী এস আলম তার নিজের লোকদের বিনিয়োগ আইটিআর বোর্ডের মূল পদে বসে ব্যাংকটাকে একটা ব্যক্তিগত ঋণ যন্ত্র পরিণত করলো। সংখ্যাগুলো শোনে, এস আলম তার সহযোগীরা 7 বছরে 50,000 কোটি টাকা বেশি ঋণ নিছে এই ব্যাংক থেকে। ব্যাংকের মোট বকেয়া ঋণের 47% চলে গেছে এস আলমের কোম্পানিগুলোতে। দুদক তাদের ইতিহাসের সবচেয়ে বড় মামলায় 67 জনের বিরুদ্ধে 10,479 কোটি টাকার আত্মসাৎ এবং পাচারের অভিযোগ আনছে। 134টা ঋণের মাধ্যমে 9,283 কোটি টাকা চলে গেছে এই শেল কোম্পানিগুলোতে, মানে কাগজে কোম্পানিগুলোতে, যাদের কোনো আসল ব্যবসা নাই। ব্যাংকের ঋণ সীমা লঙ্ঘন করা হয়েছে বারবার, মানে যে পরিমাণে ঋণ সে দিতে পারে না তার চেয়ে বেশি ঋণ বারবার সে দিছে নিয়ম ভেঙে। এস আলমের সুগার মিলের ঋণ সীমা 2,400 কোটি টাকা থেকে 3,800 কোটি টাকা করা হয়েছে, যেটা ব্যাংক কোম্পানি আইন সরাসরি লঙ্ঘন করে। ঝুঁকি স্কোর, এটা ব্যাংকিং এর ভাষা, আমি আর বললাম না। এটা খুবই উচ্চ ঝুঁকির একটা ঋণ। তারপর জামানত মাত্র 40 থেকে 70 ভাগ, যেখানে ব্যাংক ঋণ কখনোই দেওয়া সম্ভব না, তাও ঋণ বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর পরে বলছেন ব্যাংকটা এস আলম গ্রুপকে খেয়ে ফেলার জন্য দেওয়া হয়েছিল, আর তারা সেই কাজ সম্পন্ন করছে। ব্যাংকটাকে ধ্বংস করছে, টাকাগুলো ডলার হয়ে দেশের বাইরে চলে গেছে। ফলাফল 2021 ডিসেম্বর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক তারল্য সংকটে পড়লো। ব্যাংকের তারল্য সংকট মানে হইলো ব্যাংকের কাছে এখনই দেওয়ার মতো নগদ টাকা নাই। বাংলাদেশ ব্যাংক থেকে জরুরি ভিত্তিতে 13,820 কোটি টাকা সাহায্য নিতে হইলো ইসলামী ব্যাংককে, যেটা অবিশ্বাস্য ব্যাপার। এত বড় সুপার পারফর্মিং ব্যাংক তার লোন নিতে হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রয়োজনীয় তারল্য প্রয়োজনীয় জমা দিতে না পেরে প্রত্যেকদিন জরিমানা দিতে হইতো সেই সময় ব্যাংকে। তৎকালীন গভর্নর আব্দুর রব তালুকদার টাকা ছাপায় 1.5 বছর ব্যাংকটাকে বাঁচায় রাখছিল, কিন্তু দায়ীদের বিরুদ্ধে কিছুই করেনি। একটু চিন্তা করেন যে ব্যাংকটা গ্লোবাল ফিন্যান্সের সেরা ব্যাংক ছিল, এশিয়ান ব্যাংকের স্ট্রংগেস্ট ব্যাংক ছিল, যার আমানতকারী ছিল কোটির উপরে, সেই ব্যাংকটা এখন বাংলাদেশ ব্যাংকের কাছে ভিক্ষা চাইতেছে বেঁচে থাকার জন্য। এটা হলো পরিকল্পিত ধ্বংস। এরপরে হলো জুলাই বিপ্লব। 2024-এর 5ই আগস্ট হাসিনা পলাইলো। নতুন সরকার এসে প্রথম যেটা করলো, এস আলমের লোকজনকে ব্যাংক থেকে বার করে দিল। ব্যাংকগুলো চালানোর জন্য নতুন লোক বসানো হলো। আর মনে আছে আব্দুল মান্নানের কথা, যাকে 2017 সালে ডিজিএফআই লোকজন বাসা থেকে তুলে নিয়ে যে জোর করে ইস্তফা দেওয়া হয়েছিল, সেই মান্নানকে ফিরিয়ে নিয়ে আসা হলো। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হইলেন। আর ব্যাংকের কি হলো? ঘুরে দাঁড়াইতে শুরু করলো। 5ই আগস্টের পর মানুষ ব্যাংক থেকে টাকা তুলছিল গড়ে প্রতিদিন 200 কোটি টাকা বেশি, যা জমা পড়ছিল তার চেয়ে। মানে ব্যাংক থেকে টাকা বাড়িয়ে যাচ্ছিল ঝরঝর করে। কয়েক মাসের মধ্যে সেই ব্যবধান নেমে আসলো 6 কোটিতে।
মানে মানুষ আবার ব্যাংকে টাকা রাখতে শুরু করলো, আস্থা ফিরে আসলো। তারপর সরকার আরো বড় পদক্ষেপ নিল। এস আলমের হাতে যে 5টা ব্যাংক ছিল, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী আর এক্সিম, এই 5টাকে জুড়ে দিয়ে একটা বানানো হলো, নাম দেওয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংক। সরকার নিজের পকেট থেকে 35,000 কোটি টাকা ঢাললো যাতে ব্যাংকটা দাঁড়াইতে পারে। আর যারা আগে মালিক ছিল, এস আলম, তার পরিবার, তাদের শেয়ারের দাম করা হলো 0, মানে তাদের কিছুই রইলো না সম্পদ হিসাবে। আসলে তো তাই, নিজের টাকা তো নিচে, গ্রাহকের টাকা, আমানতকারীদের টাকাও নিয়ে চলে গেছে। তার তো শূন্য হওয়ার কথা, তার তো টাকা দেওয়ার কথাই ব্যাংকে। সহজ ভাষায় লুটেরাদের বের করে দেওয়া হলো, দোকান সরকার নিজে চালানো শুরু করলো, আর লুটের টাকা উদ্ধারের চেষ্টা শুরু হইলো। মনে হচ্ছিল শেষ পর্যন্ত ন্যায় বিচার হবে, কিন্তু যায় দিন ভালো আসে দিন খারাপ। তারপরে বিএনপি ক্ষমতাতে আসলো। বিএনপি ক্ষমতায় আসার পরে যেটা হওয়ার কথা ছিল না সেটাই হইলো। সংসদে পাশ হলো ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026। এই আইনে একটা নতুন ধারা যোগ করা হলো, ধারা 18A। এই ধারা কি বলে? একীভূত ব্যাংকের পুরনো মালিক বা পরিচালকরা সরকার বা বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগকৃত অর্থের মাত্র 7.5 ভাগ অগ্রিম দিয়ে ব্যাংকের দখল ফিরে নিতে পারবেন। বাকি 92.5 ভাগ 2 বছরে 10% সুদে শোধ করলেই হবে। এটা বোঝেন ব্যাপারটা। সরকার 35,000 কোটি টাকা ঢালছে এই ব্যাংকগুলোকে বাঁচাইতে, জনগণের টাকা। পুরনো মালিকদের শেয়ার শূন্য নামাইছে, কারণ তারা প্রমাণিতভাবে ব্যর্থ, প্রমাণিতভাবে লুটেরা। দুদক মামলা করছে, ফরেন্সিক অডিট হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া এটা সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি বলা হয়েছে। এখন সেই টাকার 7.5%, মানে 2,500 কোটি টাকার মতো দিয়া পুরনো মালিকেরা সবকিছু ফেরত নিতে পারবে। যারা ব্যাংক লুট করছে তারাই আবার সেই ব্যাংকের মালিক হবে। বাংলাদেশ ব্যাংকের বিগত গভর্নর আহসান হাবীব মনসুর, যাকে মপ করে সরায় দেওয়া হয়েছে, তার শেষ সংবাদ সম্মেলনে কি বলছিল দেখেন। এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক। এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে, এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা। দেখেছেন, তিনি কিন্তু বলছিলেন এই 5 ব্যাংক পুরনো দুর্বৃত্ত মালিকদের ফিরিয়ে দেওয়ার পায়চারা চলতেছে। শুধু তাই না, মাত্র কয়েকদিন আগে 12 এপ্রিল 2026 ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই ওমর ফারুককে জানেন 1986 সাল থেকে ইসলামী ব্যাংকে ছিলেন। আওয়ামী আমলে তাকেও জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। বিপ্লবের পর ফিরে আসছিলেন, ব্যাংক ঘুরে দাঁড়ানোর কাজ করতেছিলেন, আর এখন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে তাকে সরানো হইলো। কারা সরাতে চাইছিল জানেন? রিপোর্ট কইতেছে এস আলম সংশ্লিষ্ট একটা গ্রুপ দীর্ঘদিন থেকে তারা সরানোর চেষ্টা করতেছে। মানে এস আলমের লোকজন এখনো ব্যাংকের ভেতরে প্রভাব খাটাইতেছে, আর নতুন সরকার সেটা হইতে দিতেছে। মানে শুধু আইন বদলাইছে বিএনপি তাই না, যারা ব্যাংকে বাঁচানোর চেষ্টা করতেছিল তাদেরকেও একে একে সরানো হইতেছে। বাকি স্ক্রিপ্ট যেমন আছে তেমনই থাকবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করলো যে পুরনো মালিকরা ফিরলে আমানতকারীদের কি হবে। উল্টা বোঝানো হয়েছে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকগুলো ফেরত দেওয়া হইতেছে। আপনি যদি কাণ্ডজ্ঞান খাটান তাহলে দেখবেন এই ব্যাংকে তো টাকা নাই, তারা টাকা তো সব সরাই ফেলছে, সেই জন্যই তো এরা টাকা দিতে পারতেছিল না। তারা কি আকাশ থেকে টাকা পয়দা করবে, আমানতকারীদের টাকা ফেরত দেবে? তারপরে এখানে তিনটা মৌলিক সমস্যা আছে, বুঝে দেখেন। যারা টাকা রাখছেন তারাও বুঝে দেখেন। প্রথমত, অভিভাবকত্বের বিশ্বাসঘাতকতা। একটা বেসরকারি ব্যাংক যখন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে না, তখন সরকার চুপ করে বসে থাকতে পারে না। কারণ ব্যাংকে টাকা রাখা মানুষগুলা সাধারণ নাগরিক, চাকরিজীবী, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত কর্মচারী, বৃদ্ধ, যাদের সারা জীবনের সঞ্চয় সেখানে। সরকার তখন বোর্ড ভেঙে দেয়, প্রশাসক বসায়, নিজে টাকা ঢালে। এই মুহূর্তে সরকার শুধু নিয়ন্ত্রক থাকে না, সে হয়ে যায় অভিভাবক ওই ব্যাংকের। আমানতকারীদের কাছে একটা অলিখিত প্রতিশ্রুতি দেয়, আমি তোমাদের টাকার দায়িত্ব নিচ্ছি। এখন সেই দায়িত্ব থেকে সরে গিয়ে ব্যাংক ফিরে দেওয়া মানে সে প্রতিশ্রুতি ভাঙা। আমানতকারী জিজ্ঞেস করবে, আপনি তো বললেন আমার টাকা নিরাপদ, তাহলে যে লুট করছে তার হাতে আবার ব্যাংকটা দিয়ে দিতেছেন কেন? 2 নাম্বার, প্রমাণিত ব্যর্থতার পুনর্বাসন। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা লজিকের বিরুদ্ধে যায়। একজন ড্রাইভার যদি মাতাল অবস্থায় গাড়ি চালায় দুর্ঘটনা ঘটায়, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে, কিন্তু তার লাইসেন্স ফেরত দেওয়া হবে না। তো তার তো লাইসেন্স কেড়ে নেওয়া হবে। এখানে যেটা হইতেছে সেটা হইতেছে দুর্ঘটনা ঘটানো ড্রাইভারকে আবার স্টিয়ারিং ধরে দেওয়া হইতেছে, সাথে যাত্রীদেরকেও বসায় দেওয়া হইতেছে ওই গাড়িতে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিল। ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা ব্যাংকটাকে একেবারে শূন্য করে ফেললো, এক ইসলামী ব্যাংক থেকেই 70,000 কোটি টাকা যারা সরালো, আমরা মনে করি এইভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন দিয়ে বাংলাদেশের মানি মার্কেটকে আভাবে করায়ত্ত করার সুযোগ বিএনপি সরকারকে করে দেওয়া উচিত নয়। আচ্ছা বলেন তো দেখি, যারা ব্যাংক লুট করে নিল, সব আমানতকারীর টাকা পয়সা নিয়ে গেল, নতুন আইনে তার শাস্তি ছিল, কিভাবে তার শাস্তি হবে, কিভাবে তা রিকভার করা হবে, এই পুরোটাকে এখান থেকে আউট করে দিয়ে ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা ব্যাংকটাকে একেবারে শূন্য করে ফেললো, এক ইসলামী ব্যাংক থেকেই 70,000 কোটি টাকা যারা সরালো। আপনারা জানেন 24টা বিকল্প কোম্পানি তৈরি করে ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। এই মামলাটা দেখলে আপনারা দেখতে পাবেন, মানি লন্ডারিং কেস হয়েছে। 24টা বিকল্প কোম্পানি তৈরি করেছে। তদন্ত থেকে দেখা গেছে যে এই কোম্পানিগুলো বাস্তবে এক্সিস্ট করে না। এমনও কোম্পানির এমডি চেয়ারম্যান আছেন যারা কোনো একটা বিল্ডিংয়ের সিকিউরিটির দায়িত্ব পালন করে। আমি এক কোম্পানিকে খুঁজে পেয়েছি, বনানীতে
একটা সিকিউরিটির দায়িত্ব পালন করেন একজন সিকিউরিটি চিফ, আরেকজন হলেন দরজার সামনে বসে থাকেন, তিনি হলেন এমডি, আর সিকিউরিটি চিফ তিনি হলেন এটার চেয়ারম্যান। লোনের পরিমাণ হলো 500 কোটি টাকা। এইভাবে 24টা গঠন করেছেন। 24টা গঠন করে 24 জায়গা থেকে 2%-এর বেশি শেয়ার নিয়ে এসে তারা বোর্ডে লোক বসিয়েছেন। বোর্ডে লোক বসিয়ে তারা 82% শেয়ারের মালিক হয়েছেন। সেই এস আলমের হাতে আবার সেই 5টা কোম্পানির শেয়ারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। 2017 সালের কোনো একদিনে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কিছু লোক ইসলামী ব্যাংকে প্রবেশ করে ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালককে বলা হয় যে আপনাকে রিজাইন দিতে হবে, অস্ত্রের মুখে আপনাকে রিজাইন দিতে হবে, আর যদি আপনি রিজাইন না দেন তাহলে আপনাকে গুম করে ফেলা হবে। তারপর তিনি ভয়ে রিজাইন লেটারে সই করে দেন এবং সই করার পরে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, সবচেয়ে সমৃদ্ধশালী ব্যাংক, যেই ব্যাংকটা টাকা পয়সা সোনা দানায় ভরা ছিল, সেই ব্যাংকটা চলে যায় এস আলমের দখলে। এবং এস আলম কিছু পরিচালক নিয়োগ দেন যারা তার পক্ষের লোক। তার ভিতরে একজন হচ্ছেন এই বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু। হ্যাঁ, বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার আগে থেকে কিন্তু ইসলামী ব্যাংক অর্থের অভাবে ঢুকতেছিল, তারা আমানতকারীদের পয়সা দিতে পারতেছিল না, এত খারাপ অবস্থা। অনেক টাকা লুট করা হচ্ছে ইসলামী ব্যাংক থেকে। হাসিনা পালিয়ে যাওয়ার পর ইসলামী ব্যাংক এস আলমের কাছ থেকে নিয়ে আবার জামাত ইসলামের ম্যানেজমেন্টকে ফেরত দেওয়া হয়েছে এবং সেই ব্যাংকটা ভালোই চলতেছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার আবার এই ইসলামী ব্যাংকে এস আলমের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। অন্তত বিবিসি বাংলার প্রতিবেদন পড়ে আমার সেটাই মনে হলো। লিখেছে এমডি লম্বা ছুটিতে, ইসলামী ব্যাংক নিয়ে কি হচ্ছে। বাংলাদেশের বেসরকারি খাতের বড় বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকে বড় পরিবর্তনের প্রক্রিয়া দৃশ্যমান হচ্ছে এবং একে কেন্দ্র করে ব্যাংকের ভিতরেই নানা ধরনের প্রতিক্রিয়ার খবর পাওয়া যাচ্ছে। ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিলকে অপসারণের পর, মানে এর আগে আব্দুল জলিলকে অপসারণ করছে, 1 মাস পার হওয়ার আগেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুককে 1.5 মাসের বেশি সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এদিকে সংসদে সম্প্রতি ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 পাশ হওয়ার পর ব্যাংকগুলোর আগের মালিকদের ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা ইসলামী ব্যাংকেও আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ পূর্ণ প্রতিষ্ঠান প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারই অংশ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পাওয়া চেয়ারম্যান এবং এমডি কে সরিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের আমলে আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম এবং তার পরিবারের সদস্যরাই ইসলামী ব্যাংকের 82% শেয়ারের মালিক ছিলেন। 2005 সালে কেন্দ্রীয় ব্যাংকের তখনকার গভর্নর জানিয়েছিলেন যে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এস আলম গ্রুপের 12 থেকে 15,000 কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে। এটা করেছিল ইউনূস সরকারের গভর্নর আহসান এইচ মনসুর। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলেছে যে ইসলামী ব্যাংকের যেসব পরিবর্তন হচ্ছে এগুলো নাকি স্বাভাবিকভাবেই হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তো হচ্ছে এস আলমের লোক। মুসা সাহেবকে সরিয়ে যেই মোস্তাক কামালকে নিয়োগ হয়েছে তিনি হচ্ছেন আবার ওই এস আলমের ভাই লাবুর পার্টনার। তো কেন্দ্রীয় ব্যাংক আরো বলেছেন যে আমানতকারীদের আস্থা এবং আর্থিক খাতের শৃঙ্খলার স্বার্থে যে পদক্ষেপ নেওয়া দরকার হবে কেন্দ্রীয় ব্যাংক তাই করবে। এগুলো তো গদবাদাম কাস্ত কথা। ইসলামী ব্যাংক থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একজন কর্মকর্তা শুধু বলেছেন যে পরিচালনা পর্ষদ এমডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে, তার জায়গায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনৈতিক হস্তক্ষেপ এবং ইসলামী ব্যাংক ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। তাদের অভিযোগ একটি চক্র সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকে ব্যবহার করে আবারও ইসলামী ব্যাংক দখল করে এস আলমের হাতে দেওয়ার পায়তারা করতেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন ব্যক্তিগতভাবে আপনারা কি বলতে চান, আপনাদের মতামত ওপিনিয়নটা কি থাকবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই জানিয়ে যাবেন আপনারা। এই যে ইসলামী ব্যাংক কেন খেয়ে দিতে চাচ্ছে, ইসলামী ব্যাংক কেন দখলের পায়তারা করছে, আসলে এটা নিয়ে আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইসলামী ব্যাংক আসলে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের, শুধু জামায়াতের নয়, এটা জনগণের ব্যাংক মনে করি আমি। সত্যের মাপকাঠিতে আসলে আজকের এই তথ্যবহুল ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কেমন লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি
ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে সকলের আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জানাবেন যে এস আলম এই যে ঋণ খেলাপি এই ব্যক্তিদের হাতে আবারও দেশের ব্যাংকগুলো তুলে দেওয়া উচিত হবে কিনা, তাদের কাছে তাদের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে কি সরকার ভুল করছে নাকি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আপনারা কি মনে করছেন সেটিও অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। ভিডিওটা শেষ করতে চাই, বেশি লম্বা করব না আর কথা বাড়াবো না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।